বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ৫১বর্তী এই গল্পটি। তাহলে শুরু করছি আজকের গল্প। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক বলতে সেজ ভাই হীরেন, সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল। নীরেন ২০০ টাকায় শুরুর গ্রেডের সরকারি চাকরি পেয়েছে আর বছর। হীরেন ২৭ টাকার কেরানি। যুদ্ধের দরুন ৫-১০ টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পায়। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে অন্য ভাইদের। চার ভাই ৩ ভাগে ভাগ হয়ে গেছে। তবুও বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে, রেঁধে বেড়ে, ঝি, চাকর, ঠাকুর এই সমস্ত সহ শুধু নিজেদের ভালো মন্দ, সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে ৩টি ভাই অনাত্মীয় ভাড়াটের মতো একসাথে বসবাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, ২ পলা তেল বা ১ খাবলা নুন ধার নেওয়া হয়। এই সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয়, ২-৪ দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালো বাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় ২ ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়তিটা ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না ৫ জনকে দেবার মতো, কখনো কিছু আসে না ৫ জনকে দেখানোর মতো, কখনো আসবেও না। তবুও উপায় কি? একটাই আসল কথা, তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক, বাস তো করে একই বাড়িতে, সবাই তো জানে সে তাদের ভাই। আত্মীয়, বন্ধু, পাড়াপড়শি সকলেই জানে। সেটা তো আর উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায়ই তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে দেওয়া, চাল ডাল তরি তরকারি সিদ্ধ করে দেওয়া, এইসব করতে হয় হীরেনের বউকেই। অসুখ বিসুখে, ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধুমাত্র হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে ১.৫ মণ ২ মণ কয়লার দাম তিনিই দেন। ঠিকা ঝির ৮ টাকা বেতনে ২ টাকা তিনি দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসেব দেন ১০ টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছেই তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় ৩০ টাকা। ধীরেনের পসার হচ্ছে, সে দেয় ২০ টাকা। চাকরি হবার পর নীরেন ২০ বা ৫০ মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক ২৫ টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, সে এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে ৩টে। চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় ২জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশুনোর খরচের দায়িত্ব এড়াতেই বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আঁতে ঘা লেগেছিল তার। আরও
পড়বার ইচ্ছে ছিল। বিলেত যাওয়ার কথাটাও নড়াচড়া করেছিল মনে মনে। এই সময় এই রকম একটা পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠারই কথা। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন রে, এ তো ভালোই হলো, রোজকার ওই বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি, ধুর, এসব আর ভালো লাগে না। একটু দুধ, একটু মাছ, এই নিয়ে কি যে মন কষাকষি বলতো। দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব, আর ওরা কষ্ট করবেন, এটা তো উচিত নয় ভাই। আর ভাই বলে কি কেউ কারো মাথা কিনে নিয়েছে নাকি, যে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে ভাই সেজে থাকতে হবে? তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইদের বদলে ভদ্রলোকের মতো থাকাটাই তো ভালো। নীরেন বলে, তা এতে তোমার চলবে দাদা? হীরেন বলে, চলবে না? কষ্ট করে ঠিকই চলবে, তবে অন্যদিকে লাভ হবে। আর মাথা হেঁট করে থাকতে হবে না, যা খাই খুদকুড়ো সবই হজম হবে। নীরেন বললে, নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন। হ্যাঁ, তা পারতাম, তবে কিনা কথাটা হলো এই যে দুঃখী আর অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দুই ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো, আরও পরীক্ষায় পাশ করে বড় কিছু হওয়ার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হীরেনের সংসারে। 200 টাকায় শুরু সরকারি চাকরি হওয়ার পরেও প্রায় 2 মাস হীরেনের সংসারেই ছিল নীরেন। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজেদের সংসারে সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা, দরজা, তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো, আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার। আফসোস এই, যদি সে চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্না করার জন্য, উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা গেছে, কিন্তু ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুলি মাখা চুন বালি খসা দেওয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলেই ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকেও সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে। কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টা করে, নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকেও সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকেদের কাছে নিজেকে বাড়াবার জন্য। ফর্সা রং আর
থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে। পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব, বানিয়ে বানিয়ে যা মুখে আসে তাই বলে যায় শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এসেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমিও কিনেছে সেকেন্ড হ্যান্ড। জমি কিনে আয়োজন করেছে বাড়ি করবার। ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে, তবে বীরেনের ডাক্তারির পসারের সঙ্গে কোনো তুলনাই হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা, মাইনে আর উপরি নিয়ে। বিয়ে করেনি, বউও নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হিরেনের সংসারে অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার, একগুঁয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায়ই তাকে বাজার করতে হয়, প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মায়ের আবদার আর হুকুম তো সমানেই চলছে তার ওপরে। আর যেন তার ছেলে নেই। আর তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজু বউয়ের প্রায় 4 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান। সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে। কপালকে দোষ দিচ্ছে সর্বদা, আর বলছে মরলেই আমার হাড় জুড়োবে, তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে। ছেঁড়া জামা কাপড়, ময়লা কাঁথা এইসব যতটা সাজাতে গোছাতে পারে করে। রান্নাঘর বড়ই নোংরা। তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে তোমায় খাওয়াবো, কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলো খারাপ কি না। এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো? ছি ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়ে ধুলো জমে আছে। ইস, কি সব ছড়িয়ে ভরিয়ে রেখেছ গো। এত টাকা ঢালছো মাসে মাসে, তাও একটু ঘরটা গুছিয়ে দেওয়ার ফুরসত নেই কারো। তখন নিজের ঝিকে দিয়েই ঝুল ঝেড়ে ধুয়ে মুছে ঘরটা সাফ করে দেয়। আগে থেকেই সে ঠিক করে রেখেছিল এটা সে করবে। নীরেন ঠিক বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন, টের পায় খাতির পেয়ে অসুখী হবার কি আছে। খেয়ে আরও খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের। 2টি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা গোছের একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলে মেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে, পুরনো মলিন পাত্রে, মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। পরিবেশনে বারবার অন্য কোনো ঝামেলার ব্যাঘাত নেই। পরিবেশকের ভাব ভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে
আর একটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানা আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি। মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি টাকা দিতে পারবো না, যা দিয়েছি আমার একার জন্য, তার শিখিও আমার জন্য খরচ হয় না। হীরেন বলে, হ্যাঁ তা লাগে না, কিন্তু তুই তো একা মানুষ, কি করবি অত টাকা দিয়ে? সে যাই করি না কেন। লক্ষ্মীর সঙ্গেও বাঁধে অন্যভাবে, অনেকভাবে। ছুটির দিনেও কি একটু দেরি করে খেতে পারবো না নিজের খুশি মতো? লক্ষ্মী বলে, ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি, 1:30 বাজে, এখনো বলছো রান্নাঘরে আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই। কি টাকা দাও বলে তুমি কি বাঁধি কিনেছ আমায়? এই দোষ লক্ষ্মীর, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন সংসারে ঢালে, তবুও হীরেনও যেন কেমন ভাব দেখায়। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে সে সংসার চালু রেখেছে, একটু যে বিশেষ তার সঙ্গে মিষ্টি সুরে কথা বলবে সে চেষ্টাও নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনের কেউ। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল, কিন্তু সেই জন্যে তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কখনো ভাবে না? এত ভাবে আর এই কথাটা ভাবে না। নীরেন নিজেই আশ্চর্য হয়ে ভাবে। পরের মাসের পয়লা থেকেই নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা করে দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ওই টাকাটা? হীরেনকেই দেবে। ও 40 টাকা একরকম সে হীরেনকেই দিচ্ছে। সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু? না, সেটা উচিত। ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। আরে বাবা, তলে তলে টাকা জমাচ্ছে, আর এদিকে বাইরে গরিবই আনা। আরে বাবা, এসব বোঝো না ঠাকুরপো। কৃষ্ণপ্রিয়াকে নিজের খরচের জন্য টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা করে দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো, ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে হ্যাঁ এমন করে তোতলায়। হেস্ত নেস্ত যা হবার তা হলো। পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবেই তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। এদিকে মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাওয়ার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছেন গাড়ির কষ্ট আর বিদেশিদের অনিয়ম তার সইবে না, তিনি মারা যাবেন। মরতেও পাবো না আমি? হে হে হতভাগার জন্য মরবারও জো নেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা
কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ। হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, কেন এত ভাবছ মা বলো তো? এত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তাহা থাকবে না বটে। ভদ্রতা ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পোয়া দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো। আমি বাঁচব, তোমার বউটা বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এইভাবে বাঁচার কোনো মানে হয় না। হ্যাঁ, কি বললি? হ্যাঁ, বললাম বাঁচার কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো? অত ভাবছো কেন? মরবো না, আমরা কেউ মরবো না মা। বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়। 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরো শোচনীয় হয়ে পড়ল হীরেনের অবস্থা। পুলকময়ী ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না, ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ, এই সমস্ত দেখে ক্ষোভে, হতাশায়, ঈর্ষায় আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করছে লক্ষ্মীর মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে রেখেছে যে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুজে থাকা, এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হীরেনের ওপর ঝাঁঝ ঝাড়ছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায়। কিন্তু একটু তো দুধ চাই। 1 পো দুধ আসতো, সেটাও বন্ধ। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগাতো, তা আর লাগে না। সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে। কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী, বয়স তো তার মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলা কৌশল জেনেছে হীরেন, অভয় দিয়েছে, বলেছে যে ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো কি হতে পারে সত্যি এইসব মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচবার কোনো উপায় নেই। ছাতের আলসে উঠবার সময় হীরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর
এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। লক্ষ্মী ঝাঁঝের সঙ্গে বলে, আমি যদি মরি তাতে তোমার কি? হ্যাঁ? ছাড়া পাওয়ার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে যে সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে হিরেন বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথাই ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচব? লক্ষ্মী বলে, বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, একটু একটু ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে? কি জানি, তাই হবে বোধ হয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে পেয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিক থেকে অপদার্থ হোক, এই এক দিক থেকে একেবারে খাঁটি। আমার বড় ঘুম পাচ্ছে গো। কতকাল জেগে আছি বলো তো? একটু ঘুমোবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে, হিরেনের কথা শোনে। 7 দিন সময় দেবে আমায় লক্ষ্মী? আমি বুঝেও বুঝিনি, যা করা দরকার করিনি। মাছি মারা কেরানি তো, এরকম স্বভাবই আমাদের। সে যাই হোক, তুমি আমায় মাত্র 7টা দিন সময় দাও। উমা, কিসের সময়? তার আগে তুমি বলো, তুমি কিচ্ছু করবে না? ছাদ থেকে লাফিয়ে পড়বে না? লক্ষ্মী রাগ করে বলে, আমি কি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? আমি যাইনি। কিসে যেন আমায় টেনে নিয়ে গিয়েছিল জানো। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যেই। লজ্জায় লাল হয়ে, দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে না বসে, না জানে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে ভাত খেয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের? ওদের বাড়িতেই ছিলাম। ও হ্যাঁ, ভালো কথা। কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ বুঝেছি। তোমার 3 বন্ধুর বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে, ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোরগ ডাকা ভোরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা আর বাজারের থলেতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টিপয়ে নুন, বস্তায় ভরা 1/2 মণ কি 1.25 মণ কয়লা। কচিদের মাই দিয়ে
ছড়া গেয়ে গা চুলকিয়ে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। হিরেনদের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো সসপ্যানটা। আমাদেরই কম পড়তো এক কেটলি চায়ে। দুজন ভাগিদার বেড়েছে। তা তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, খেয়ে আর চা না খায় বলো? লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল, কিছু স্বপ্ন জেগেও দেখবে, কিন্তু কোনো প্রশ্ন করে না সে। দুর্বোধ্য যাতা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছাও হয় না। এরা সবাই তার চেনা, আশেপাশে থাকে। তার মতো সবাই কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়া সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই। 3 বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পায় না, সব ছড়িয়ে থাকে। এই ঘরটা ছোট হোক ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাচ্চা গেল। অলকা বলে, ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী। 3 জনে মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরো কমবে। পালা করে যে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো। না ভাড়ার না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারা দিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছেই জবাব চায়। 4-4টে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লার খরচে 4 দিন না হয় চলুক, 3 দিন তো চলবে। 4টের বদলে একটা ঝিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে একজন গেলেই চলবে। 4 জন রাঁধার বদলে 1 জন রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়ায় এতটুকুই মাত্র তফাৎ। তার তুলনায় সুবিধা কত। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো, এখন একদিন রেঁধে সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষকে খাওয়ার মতো কিছু যদি রাঁধত, তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করেই। 3 দিন পরে এই 4 অনাত্মীয় পাড়াপড়শির 51বর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আতুর ঘরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়োনোর খাটুনি ঢের বেশি রান্না বাড়ার চেয়ে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে, দিশে হারা হরিণীর মতো। আজ সে বাঘিনীর মতো বাঁচতে শুধু রাজি নয়, বাঁচবেই, এই তার জিদ।
বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটি আপনাদের যদি ভালো লাগে গল্পে একটু লাইক আর চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে নতুন গল্পের ভিডিও এলেই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর যদি কমেন্ট করে জানান কেমন হয়েছে, তাহলে আমি সত্যি অনুপ্রাণিত হব। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।